রাষ্ট্র এবং আখের গোছানোর যে ব্যাপারটা বললেন, এগেইন আমি একটু সরলীকরণ করেই বলছি যে একটা তো সংকটের জায়গা হচ্ছে এখন পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ। আমি একটু আগেই দেখছিলাম যে বাংলাদেশে টপ 10% কাছে অলমোস্ট 40 to 45% ওয়েলথ কনসেন্ট্রেট, একদম বটম 10% কাছে 1% না, এরকম একটা ইনকাম ডিসপ্যারিটি। বাইরে থেকে তো আমরা দেখছি বিভিন্ন বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, অনেক কিন্তু ভেতরের বিষয়টা হচ্ছে এই গ্যাপটা এবং কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, গোষ্ঠীতন্ত্র, অলিগার্কি, মাফিয়াতন্ত্র কিভাবে এখনকার পলিটিক্যাল ইকোনমিতে লিবারেল ডেমোক্রেসির মোড়কে চর্চা হচ্ছে এবং তাতে এই ক্রাইসিস গুলো তৈরি হচ্ছে সমাজ। সেখানে এখন আমরা আসলে কিভাবে এই জায়গাটার সাথে মোকাবেলা করবো, আমরা ওইরকম একটা জায়গাতে গেছি আমার মনে হয় ট্রানজিশনের জায়গাটায়। সেখানে কোন বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার এবং কিভাবে মোকাবেলা করা দরকার। আদনান আমি ভাই খালি আপনার, হ্যাঁ একটু আদনান ভাইয়ের কমেন্টটা একটু নিয়ে নিই, উনি একটু হাত রেজ করেছেন, আচ্ছা, তারপরে তো আপনার তোরও কিন্তু discussion পয়েন্ট আসবে। আছে আর কি, মানে তুইও কিছু প্রশ্ন করছিস আসলে, হ্যাঁ তো হ্যাঁ সেটা এবং আদনানেরটা সহ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। থ্যাংক ইউ শরণ। মানে বেসিক্যালি আমি যে বিষয়টা তুলতে চাইছিলাম সেটা আসলে শরণ মানে সামহাও একই প্রসঙ্গটাই তুলছে। আমি একটু কথাটা এভাবে বলবো যে আপনি প্রথম যে ভিডিওটা করছিলেন সেখানে মানে একটু সহজ করে সরল করে যদি বলি আর কি, যে প্রথম যে ভিডিওটা করছিলেন ওইখানে আপনি এলিট, প্রিভিলেজড, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এদের কথা বলছিলেন যে যারা আলটিমেটলি হচ্ছে গিয়ে নষ্টের গোড়া। তো ওইটাই আহ, মানে একটু এক্সপ্লানেশন মনে হয় জরুরি। সেইটা যদি করেন এখন, তারপরে বাকি আলাপেও আরো প্রশ্ন আসবে। মানে স্মরণের প্রশ্নটাও অলমোস্ট ওরকমই ছিল, ও যখন লিবারালদের প্রসঙ্গটা তুলছে এবং সেটা নিয়ে যেভাবে প্রশ্নটা করছে। তো আমার মনে হয় দুজনের প্রশ্নটার উত্তর অলমোস্ট একই। মানে প্রশ্নটা একই অলমোস্ট, হ্যাঁ। আর উচ্চ মধ্যবিত্ত না উচ্চবিত্ত, ওদেরকে একদম আলাদা, মানে একটা সময় ছিল না শোষক শোষিত দিয়ে আমরা বুঝতে চেষ্টা করতাম খুব প্লেনলি। সমাজ আসলে অত সোজা জায়গায় আর নাই আর কি। তো সুতরাং খুব ঠান্ডা মাথায় চিহ্নিত করতে গেলে বারবার আমি এই শব্দটা বলতেই থাকবো, সেটা হচ্ছে এলিট এবং প্রিভিলেজ শ্রেণীর বৃত্তের দিক থেকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। মধ্যবিত্তকেও কেন আমি এটার মধ্যে অ্যাড করছি সেটা হয়তো বা ডিটেইল আলাপে এখন আমি আর যাচ্ছি না, খুব ভেবেচিন্তেই করছি। আর গরিব শ্রেণীর মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ সবাই ওরা ভালো ঈদ থাকার মানে বাজে স্টেটমেন্ট আমি দিচ্ছি না, আসলে আমি তাদেরকে এটার বাইরে রাখছি, কারণ ক্ষমতার কিংবা পলিসি মেকিং এর সাথে তারা যেহেতু এখনো পার্ট না এই দেশে কোনো রূপেই, সুতরাং তাদেরকে আমি দায় করার কোনোই কারণ দেখি না। সুতরাং আমাদের জনগণ খুব পশ্চাৎপদ, তাদের শিক্ষা দীক্ষা নাই, তারা আসলে জানে না। আমি বরং এই আন্দোলন থেকে আবার পরিষ্কার ভাবে দেখলাম আমাদের সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, ট্রাক ড্রাইভার, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, কৃষক, তাদের আসলে বোঝাপড়া জায়গাটা শিক্ষিত, উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত থেকে অনেক বেশি, অনেক ভালো, অনেক পরিষ্কার। আর এই যে দুই শ্রেণী বা এলিট এবং প্রিভিলেজের কথা বলছি, তারা যেহেতু সবসময় নিয়ে যায়, কোনোদিনও দেয় না, তো তারা ন্যাচারালি এটাকে ঢাকতে চেষ্টা করে। এবং এই যে ছাত্র জনতার যে আন্দোলনকে তারা খুব দ্রুতই, আমি যে আমার চোখে অ্যাটলিস্ট এগুলো পড়ে যে ওরা ছাত্র নাগরিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে। এবং মনে হয় যে এটা এমন কি নাগরিক তো আসলে সবাই আমরা, মানে ইটস নট দ্যাট সিম্পল আসলে। আচ্ছা, পয়েন্ট হচ্ছে, আসি আমি একটা রিক্সাওয়ালাও বলছিল কিছুদিন আগে, আমি ভিডিওটা শেয়ার করবো, যে আমরা গণতন্ত্রের নামে আসলে যেটা চাই, এই আমেরিকা থেকেই যেটা একজন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যেটা বলে, গণতন্ত্র হচ্ছে সেই ব্যবস্থা, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। এই সহজ বিষয়টা আমার মনে হয় শিক্ষিতরা সবচেয়ে কম চিন্তা করে, কিন্তু সাধারণ মানুষ অনেক ভালোভাবে বুঝে। যে ও দেখে কখনোই অফ দ্য পিপুল মানে ওদের ভিতর থেকে যারা সবচেয়ে সর্বাধিক জনসাধারণ, যাদের সংখ্যাই বেশি, কোনোদিনও ক্ষমতায় তারা কেউ যাইতে পারে না। এবং এটাও মেনেই নিছে আসলে অলমোস্ট। এবং আমার মনে হয় এটাতে কারো দ্বিমত নেই অফ দ্য পিপুলের জায়গায়। আর ফর দ্য পিপুল এই রেটরিকটা তো দিবেই, তা নাহলে আর ক্ষমতার এই খেলা চলছে কেন?
আর বাই দ্য পিপলের নামে কিছু জিনিস দেয়, তার থেকে বেশি নেয়, ইত্যাকার নানা কার্যকলাপ গণতন্ত্রের নামে আসলে চলছে। কোন সে গণতন্ত্রটা? সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির গণতন্ত্র। সেটাই লিবারেল ডেমোক্রেসির খোলস, এবং তারা বলে তোমরা শুধু প্রতিনিধি পাঠাও এবং এই প্রতিনিধি তোমাদের দেখভাল করবে। এই তো বোঝাপড়া। তো আমি বলি যেটা, সেটা হচ্ছে আমি সবচেয়ে উন্নত বিশ্বের একটা উন্নত দেশে থাকি আজকে 35 বছর ধরে। অফ দা পিপলের কোনো চেহারা এই দেশে কোনোদিন ছিল না এবং থাকবে বলেও আমি মনে করি না। সবসময় অফ দ্য এলিট হয় আর ফর দ্য এলিট হয়। বাই দ্য পিপুলটা ওরা কিছুটা মেনটেন করে। এটাই হচ্ছে ওদের উন্নয়নের আমাদের তোমাদের সাথে বা বাংলাদেশের সাথে পার্থক্য, তৃতীয় বিশ্বের আর অনেক দেশের সাথে পার্থক্য। এই ভোটের জায়গাটা ওরা খুব ক্লিন থাকার চেষ্টা করে, কিন্তু সেটার আবার ভাগাভাগি গুলা কি, কিভাবে রেড স্টেট ব্লু স্টেট হয়, কিভাবে এগুলো ফিক্স থাকে, সেই আলাপটা আবার জটিল এবং খুব বেশি জটিলও না। এদের ফিক্স করা আছে আসলে। অল্প একটা সুইং স্টেট ডিসাইড করে দেয় ক্ষমতা আসলে কে যাবে সেই টার্মে। এখন তোমাদের ক্ষেত্রে তিন ক্ষেত্রেই অফ ফর বাই সবকিছুই হচ্ছে বাই দ্য এলিট, ফর দ্য এলিট, অফ দ্য এলিট। এখন ওইখানের একটা জায়গাতেও যদি বাই দ্য পিপুলে আসতে হয়, মানে ভোটের জায়গাটা, সেটাই হচ্ছে লিবারেল ডেমোক্রেসির প্রথম ধাপ। এবং এত এত রক্তক্ষয়ের পরে সেটা পাইলেই নাকি সবাই খুশি। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, নো, নট এট অল। কিন্তু আমার চাহিদা তো আর তোমাদের সবার চাহিদা না, আর চাহিদা কেউ কাউকে উপরে চাপাই দেওয়ার কথাও না, উচিত না। এটা আমি মনে করি সমাজ যদি শক্তিশালী হয় তাহলে এটা আস্তে আস্তে সবাই খুব ভালোভাবে বুঝবে যে আসলে ক্ষমতাটার পালাবদলটা হয় কাদের জন্য এবং কারা ওটাতে ইউজ হয়। সুতরাং রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির যেই চেহারাটা লিবারেল ডেমোক্রেসির মাধ্যমে যেটা আসে, তারা আসলেই কতটুকু রিপ্রেজেন্টেটিভ এবং তারা আসলেই কোন কাজটা করে, কি সেই চাহিদা, কোন সেই দায়বদ্ধতা আসলে আদৌ পালন করে কিনা, এবং সংবিধান নামক সোনার ডিমটা কি আসলে ওকে দেয় এবং কতটুকু নিয়ে যায়, এগুলা আস্তে আস্তে পরিষ্কার হওয়াটা এত জরুরি যে আমি জানি না আমি কেন এত উত্তেজিত হয়ে যাই বিষয়টা, যে না হলে আগানো যাবে না। এই আমি জানি না বোধহয় আমি কি উত্তর দিতে পারলাম কিনা দুইটাই, কিন্তু সিম্পল ইজ দ্যাট। আর লিবারাল শব্দটা এটা খুব যাচাই বাছাইয়ের বিষয়। লিবারাল বলতে খুব সুন্দর শোনায়, উদারমনা বোঝায়, কিন্তু আমরা সারা পৃথিবী কোথাও আর লিবারেলের মধ্যে নাই। এটা এখন নিও লিবারেলের জমানা। And what is the difference between liberal and neoliberal? What is the difference between capitalism and neoliberal? আমি মনে করি নিওলিবারাল ক্যাপিটালিজমের যেই রূপ মার্কসরা বলছিল এবং তারপরে বিশ্ব সেই চর্চাটা করছিল, তার থেকেও কম না হলেও 10 গুণ ভয়ঙ্কর মিনিমাম। এবং এই নিওলিবারেলের মুখোশ উন্মোচন করা জটিল, কষ্ট, সময়সাধ্য কাজ, কিন্তু আমার মনে হয় সেই রাস্তাটা আমাদের বুঝতে হবে। এবং আমি বিশ্বাস করি এই যে নতুন গভর্নমেন্টের যাত্রা শুরু হলো, তাদের চরিত্রগতভাবে, গুণগতভাবে চুল থেকে নখ পর্যন্ত নিওলিবারেল একটা জননা, একটা এরায় তোমরা এইবার প্রথমবারের মতন প্রাতিষ্ঠানিকভাবে ওইটাতে পা দিলা, যেটা এই পাশ্চাত্যে আরো অনেক আগে থেকেই চলছিল। মারুফ ভাইয়ের সাথে একটা বিষয় একটু শেয়ার করি আমরা সবার সাথে। এটা হচ্ছে আমরা যে তিনটা শব্দের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছি, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান, বিপ্লব এবং প্রতিবিপ্লব। আমি দেখলাম যে এই তিনটা শব্দের মধ্যে মানুষ প্রায় হারিয়ে যাচ্ছে, এবং এটা আমাদের এই সময় যা চলছে সেটা কি গণ অভ্যুত্থান নাকি এটা বিপ্লব, এবং বিপ্লবের পরবর্তী পর্যায়ে প্রতিবিপ্লব হবে, এই যে কনফিউশন, সেটা একটু যদি আলোচনা করতে পারি। মারুফ ভাইয়ের কাছে আমি শুরু করি। ওই প্রথম ভিডিওতেই বলছিলাম আসলে, একদম ফার্স্ট সেন্টেন্সেই ছিল আসলে, এটাকে আমি বিক্ষোভ মানে ক্ষোভ এবং সেখান থেকে আন্দোলন, এবং আন্দোলনটাকে গণ আন্দোলন, এবং সেই গণ আন্দোলনের অভ্যুযাত্রা হচ্ছিল 5 তারিখে, এবং শীর্ষ ক্ষমতার মানুষ, তার বোন, তারা যখন পালিয়ে যায় সেইটাকে রেখে, যদিও বা আর কোনো কিছু চেঞ্জ আমি দেখি নাই, খুব বেশি হলে গণ অভ্যুত্থান, এতটুক পর্যন্ত আমি এটাকে মার্ক দিতে পারি। বিপ্লব শব্দটাকে অপমান না করি আর কি। আচ্ছা, বিপ্লব হইলেই দুনিয়া পাল্টা যাবে সেটা না, বাট খুব বেসিক একটা পার্থক্য আছে গণ অভ্যুত্থানের সাথে বিপ্লবের। সেটা হচ্ছে বিপ্লবের একটা
কোনো এক ধরনের কর্মসূচি বা এক ধরনের আশা আকাঙ্ক্ষা খুব সামনে থাকে এই বিপ্লব হতে হলে, এবং সেটার মিনিমাম একটা রেডিক্যাল চেঞ্জ বিপ্লব দেয়। আমি এখন পর্যন্ত রেডিক্যাল চেঞ্জের দিকে যেহেতু কিছুই আমি এখনো দেখিনি, সুতরাং এটাকে বিপ্লব বলতে আমি পারছি না। কিন্তু কেউ যদি তাত্ত্বিকভাবে বলে সেটা তো কোনো আপত্তি নেই। এইখানে প্যাচ খাওয়াটা হবে আবারও সেই সুশীল সমাজ এবং শিক্ষিত শ্রেণীর আহ কি বলে মাসল, তাদের বুদ্ধিবৃত্তির একটা লড়াই আর কি। মানে তোমার থেকে আমি বেশি জানি, আমার থেকে তুমি কম জানো, তুমি বিপ্লবের কি বোঝো, আমি গণঅভ্যুত্থানে এটা 90-ও ছিলাম, বা গণ আন্দোলন তো আমরা করতে করতেই আসছি, আইয়ুব শাহীকে আমরা নামাই দিছি। খুব মিসিং কিছু জিনিস আছে। আইয়ুব শাহীকে আসলে পূর্ব পাকিস্তানের জন্য আইয়ুব পতন হয়েছে কিনা আমার বিশাল প্রশ্ন আছে সেখানে। আমরা যেহেতু একসময় পাকিস্তানে পার্ট ছিলাম, কিন্তু একটু খেয়াল করে, তোমরা যেহেতু ওই সময় জন্ম নেয়, আমাদের জেনারেশনটা সুবিধা ওটাই যে আমিও পাকিস্তানি ছিলাম এক সময়। আমি 67-তে জন্ম নিয়েছিলাম, যেই কারণে 71-এর আগে যেহেতু জন্ম ছিল, আমার কোনো আইডিয়া ছিল না পশ্চিম পাকিস্তান আসলে কি হয়। তো একটু একটা উস্কানিমূলক আমি একটা দিই তথ্য, যে আইয়ুব বিরোধী আন্দোলনে পূর্ব পাকিস্তানে কতটুকু হয়েছিল আর পশ্চিম পাকিস্তানে কতটুকু হয়েছিল, ওইটাও তো বিশাল অংশ না। একটু খেয়াল করে দেখো যে আমরা যে আইয়ুবকে পতনের জন্য গণ অভ্যুত্থান করছিলাম তখন, এবং সেটার সাথে মিলে অনেক অনেক আর্টিকেল, অনেক লেখা আবার আসতেছে, আসুক, আসা দরকার। কিন্তু পশ্চিম পাকিস্তান কি আঙুল চুষতেছিল সেই সময়, তোমাদের ধারণা? সো হিউজ আন্দোলন সেখানে হয়েছে। আমি এখন মোটামুটি একটা পরিষ্কার ইয়েতে আসছি যে ওটা আসলে ওইখানকার চাপের কারণে আইয়ুবকে যাইতেছিল। মুশকিল হচ্ছে আইয়ুব কিন্তু পতন হয়ে কোনো জনগণের কারোর কাছে ক্ষমতা দেয়নি, সে আরেকজন সামরিক শাসকের কাছেই অ্যাপয়েন্ট করে শেষ হয়ে গেছিল খালি। পয়েন্ট হচ্ছে শব্দ ওগুলাতে প্যাচ খাওয়ানোটা হচ্ছে এই যে সুশীল সমাজের কাজ, শিক্ষিত সমাজের কাজই হচ্ছে ঘোলাটে করা এবং সেখান থেকে তার উদ্দেশ্য হাসিল করা। এইটা যত ইগনোর করতে পারা যায় বাচ্চাদের উদ্দেশ্যে, অ্যাটলিস্ট আমি বলবো ইগনোর দ্য হেল আউট অফ দেম। এখন বাচ্চাদের কাছেই সব দায়িত্ব দিয়ে দেওয়া, এর থেকে বড় বাজে চাহিদা আর হইতে পারে না। সেই কারণেই আমি তাড়নাটা অনুভব করছি যে তোমরা কিন্তু এই দুটার মাঝখানে জেনারেশন। আর কি কি নাম, ওই জেনজি নামটাকে আমাকে প্লিজ একটু কম শোনাইস যদি আমরা আগাই আর কি। এই শব্দগুলোর উৎপত্তি যদি একটু সার্চ করো, গুগল আছে তোমাদের কাছে, হোয়ার ডিড জেনজি, জেন এক্স ইত্যাকার নানা, এগুলো আসছে ব্যবসায়িক স্বার্থে। এটা হচ্ছে প্রোডাক্ট সেলিং এর কারণে এই সমস্ত নামকরণ করা হয়েছে। একটা দশক ধরে ধরে করে তো 14-15 বছর ধরে ধরে, সেই সময়ের ওই জেনারেশনের চাহিদা কি চিহ্নিত করতে পারলে সেই চাহিদা অনুযায়ী বস্তুর যোগান দেওয়া, নিছক পুঁজিবাদী কার্যকলাপ। সেখান থেকে কিছু ক্যারেক্টারিস্টিক ট্রেড তৈরি করা এবং সেই অনুযায়ী মালামাল এবং চাহিদাগুলো উৎপাদন করা এবং হাজির রাখা। একটা শব্দ দেই আর কি, জার্গন দিতে, যেহেতু তোমরা মনে করো প্রিকারিয়েট শব্দটার সাথে পরিচয়ই নেই তোমাদের। মার্কিন দেশে বা কিংবা উন্নত বিশ্বে লড়াইটা চলছে এখন প্রোলেতারিয়েট ভার্সেস বুর্জুয়াদের না, এটা মূলত হচ্ছে প্রিকারিয়েটদের সাথে বাকিদের বোঝাপড়া। আচ্ছা, কারা প্রিকারিয়েট? প্রোলেতারিয়েট বলতে আমরা বুঝতাম শ্রম ছাড়া ওর হাতে আর কিছু নাই, ওর আছে শরীর, এটাই ওর পুঁজি। প্রিকারিয়েট হচ্ছে ডিগ্রি ছাড়া ওর কাছে আর কিছু নাই। শিক্ষিত, ডিগ্রি আছে, কিন্তু $60,000 লোন ওর মাথার মধ্যে চাপানো হয়েছে। এরা এখন লোন সামলাবে নাকি শাসক শ্রেণীর সাথে ফাইটে যাবে? আমার আহ্বান থাকবে বোঝাপড়া জায়গাটা বাড়ানো, এবং তোমরা যেহেতু দেশে আছো, আহ ওই যেটা চলছে সেটার সাথে একটু তাল মিলানোটা কম করতে, মানে ওই ওই প্যাচগুলোতে বলো যে আলাপ এখানে না, আলাপ হচ্ছে মূল জায়গায় আলাপটা নেওয়াটা খুব জরুরি। আর আসল বিষয় হচ্ছে কাজে যাওয়া।